হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসসি। ভিএসসির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আসলে সবাই খুব ভালো আছো। দেখো, আজ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভারেজ বা গড়। ক্লিয়ার? এটা একদম বেসিক যে আইডিয়াগুলো, মানে থিওরি পোর্শনগুলো থাকে আমাদের, আজকে আমরা থিওরিটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব। ওকে, তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজ আমরা আলোচনা করব হচ্ছে অ্যাভারেজ, বা এটাকে বাংলায় আমরা বলি হচ্ছে গড়। দেখো, এই অ্যাভারেজকে আরো দুখানা ওয়ার্ড দিয়ে আমরা বলি হচ্ছে মিন। অ্যাভারেজ বা মিন বলতে আমরা সেম জিনিসকে বোঝাই, বা আমরা বলতে পারি হচ্ছে এরিথমেটিক। আমরা লিখবো হচ্ছে এ এম। তাহলে দেখো, অ্যাভারেজ, গড়, এরিথমেটিক মিন বা মিন, সবগুলো বলতে আমরা কি বুঝি? গড় বুঝি। ক্লিয়ার? প্রথমে বুঝতে হবে গড় বলতে কি বোঝায়। ধরো, তোমাকে বললো একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, তাদের পরীক্ষার মার্কসের গড় কত। আমাদের কি করতে হবে? আমি প্রথমে দেখতে হবে প্রত্যেকটা স্টুডেন্ট কত করে নাম্বার পেয়েছে। আমি ধরলাম একজন স্টুডেন্ট নাম্বার পেয়েছে x1, আর একজন নাম্বার পেয়েছে x2, আর একজন নাম্বার পেয়েছে x3, এরকম করে n জন স্টুডেন্ট আছে, তারা নাম্বার পেয়েছে এরকম x1, x2, x3 আপ টু xn। তাহলে ক্লাসে ছাত্রদের নাম্বারের গড় কত হবে? আমরা কি করব? এই সমস্ত মার্কসগুলো যোগ করে মোট লোক সংখ্যা, দেখো এখানে n জন স্টুডেন্ট আছে, তাদের মার্কস হচ্ছে এইগুলো, এবার যদি n দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে গড়। তাহলে দেখো, আমরা অ্যাভারেজ সমান কি লিখতে পারি, বা এরিথমেটিক মিন সমান কি লিখতে পারি? x1 প্লাস x2 প্লাস x3 আপ টু xn, সবগুলোকে আমরা সাম করব, ডিভাইডেড বাই নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে আমরা ভাগ করে দেবো, n দিয়ে ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এরিথমেটিক মিন বা হচ্ছে গড়। আশা করি ক্লিয়ার সবার এইটুকু। একদম সিম্পল জিনিস। দেখো, যেগুলো লিখলাম, একজনের নাম্বার x1, একজনের নাম্বার x2, একজনের নাম্বার x3, এগুলোকে আমরা বলি হচ্ছে অবজারভেশনস। ক্লিয়ার? এগুলো হচ্ছে অবজারভেশন, তাই নাম্বারগুলো হচ্ছে এগুলো অবজার্ভ করেছি আমরা। তাহলে দেখো, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে arithmetic mean equals to sum of all observations divided by total number of observations. Total number of observations. ওকে, এবার দেখো, ধরো তোমাকে এরিথমেটিক মিনটা বলে দেওয়া আছে, আর টোটাল নাম্বার অফ অবজারভেশনটা বলে দেওয়া আছে। তোমাকে বার করতে হবে সাম অফ অল অবজারভেশনস। তো কি করে বার করবো? জাস্ট সিম্পল যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমরা কি লিখতে পারি? সাম অফ অল অবজারভেশনস equals to arithmetic mean into total number of observation. Number of observation. ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আমাদের একটা এক্সাম্পল আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? ধরো, ক্লাসে আমরা 5 জন ছাত্র আছি, আমাদের 5 জনের কাছে কিছু কিছু টাকা আছে। আমি যদি বার করতে চাই সেই টাকাগুলোর গড় কত, কিরকম ভাবে বার করব? ধরো, একজনের কাছে আছে হচ্ছে 70 টাকা, একজনের কাছে আছে হচ্ছে 56 টাকা, আর একজনের কাছে আছে হচ্ছে 68 টাকা, আর একজনের কাছে আছে হচ্ছে 75 টাকা, আর একজনের কাছে টাকা আছে হচ্ছে 61 টাকা। তাহলে আমরা ক্লাসে 5 বন্ধু আছি, আমাদের 5 জনের কাছে কারোর কাছে 70 টাকা, কারোর কাছে 65 টাকা, কারোর কাছে 78 টাকা, 75 টাকা এবং
61 টাকা আছে। তাহলে আমি যদি বলি ক্লাসে তোমাদের গড়ে ক টাকা করে আছে, গড়ে মানে ক টাকা বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো তোমাদের কাছে মোটামুটি কোন রেঞ্জে টাকাগুলো আছে আমাদের। দেখো অ্যাভারেজকে বলা হয় হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে হচ্ছে এই ছাত্রের কাছে এই টাকাগুলো আছে, মানে গড়ে কোনটা যদি আমি বার করতে পারি তাহলে কিন্তু বার করতে পারবো তোমাদের কাছে সব। আমি যদি জানতে পারি তোমাদের গড়ে ক টাকা করে আছে, মোট টাকা বার করা কিন্তু খুব সিম্পল। দেখো কিভাবে করি, আগে আমরা গড় শিখি আস্তে আস্তে। ফার্স্টে আমরা অ্যাভারেজ বার করছি। অ্যাভারেজ কি করতে হয়? সাম বাই নাম্বার অফ টার্ম। তাহলে সাম করে নিই। দেখো 1 আর 5 যোগ করলে 6, আর 8 যোগ করলে 6 আর 8 14, 14 আর 6 20, শূন্য হাই থাকছে 2। তারপরে দেখো 6 আর 7 যোগ করলে 13, 13 আর 6 যোগ করলে 19, 19 আর 5 যোগ করলে 24, 24 আর 7 যোগ করলে 31, হাতে 2 ছিল তাহলে 33। এখানে দেখো 5 জন ছাত্র দেখা এই টাকাগুলো ছিল, তাহলে গড়ে ক টাকা আছে? তার কাছে গড়ে 6 টাকা আছে। তাহলে দেখো আমি যদি জানি তোমার কাছে গড়ে এই টাকা আছে আর তোমার কতজন স্টুডেন্ট আছো, তোমার মোটটা কিন্তু আমরা সহজেই বার করতে পারবো। কিভাবে বার করব? তোমার কাছে গড়ে 60 টাকা আছে, প্রত্যেকের কাছে গড়ে 60 টাকা আছে আর আমরা 5 জন স্টুডেন্ট, তাহলে মোট কত ছাত্র কতগুলো টাকা পাও আছে? আমার কাছে মোট টাকা আছে এই টাকাটা। ক্লিয়ার? এখানে কি করলাম? অ্যাভারেজ ইনটু নাম্বার অফ অবজারভেশন করলে কি হয়? টোটাল সাম অফ অল অবজারভেশনস হয়ে যায়। তাহলে আমরা এটা অ্যাভারেজ, এটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, গুণ করলে কি পাবো? সাম অফ অল অবজারভেশনস। ক্লিয়ার? তাহলে দেখো আমরা অ্যাভারেজ তো এরকম ভাবে একটা বার করতে পারি, কিন্তু এরকম ভাবে বার করলে কি করতে হয়? যোগ করতে হয়। আমরা দেখবো, আমরা যদি একদম রিসেন্ট পরীক্ষাগুলো দেখি, এসএসসির পরীক্ষা দেখি বা রেলের পরীক্ষা দেখি বা ব্যাংকের পরীক্ষা দেখি বা পিএসসির কোশ্চেন যদি দেখি, কিছু কিছু বড় বড় সংখ্যার গড় বলে, তাহলে সব সময় গড় কিন্তু এরকম ভাবে করতে গেলে আমার একটু সময় লেগে যায়। তাহলে এরকম ভাবে না করে আমরা আর কিভাবে করতে পারি দেখা যাক। আমি নাম্বারগুলো সেমই রাখতে আপনাদের বুঝতে সুবিধা হবে। 70, 56, 68, 75, 61, 70, 56, 68, 70 আর 61, তাই তো? এই নাম্বারগুলোর গড় বার করতে হবে। দেখো এই নাম্বারগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? সরি, একটা 75 ছিল। দেখো এই নাম্বারগুলোর মধ্যে সবথেকে বড় নাম্বার কোনটা? 75। আর সবথেকে ছোট নাম্বার কোনটা? সবথেকে ছোট নাম্বার হচ্ছে 56। তাহলে গড়টা আমরা ওইরকম ভাবে বার না করে আমরা কি করব? আমরা বার করব হচ্ছে ভ্যারিয়েন্স দিয়ে বার করা, সরি আমরা ডেভিয়েশন দিয়ে বার করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে দেখো ডেভিয়েশন মেথড দিয়ে আমরা করার চেষ্টা করব। ডেভিয়েশন মেথড দিয়ে কিভাবে করা যায়? আমরা দেখছি হচ্ছে নাম্বারগুলো হচ্ছে 56 থেকে 75 মধ্যে আছে, তাহলে এই সংখ্যাগুলোর গড় কখনোই 35 হতে পারে না। এই সংখ্যাগুলোর গড় কখনোই 82 হতে পারে না। তাহলে গড়টা সবসময় কার মধ্যে হবে? গড়টা সবসময় 56 থেকে 75 এই রেঞ্জের মধ্যেই হবে, গড় এর বাইরে হওয়া সম্ভব নয়। ক্লিয়ার? এবার যে কোনো র্যান্ডাম গড় ধরে নিই। ধর আমি ধরে নিলাম এই রেঞ্জের মধ্যে নাম্বার ধরে নিচ্ছি, আমি ধরি এই রেঞ্জের মধ্যে একটা নাম্বার দিচ্ছি 60 ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি গড় হচ্ছে সাপোজ 60। ওকে? তাহলে দেখো এর সাপেক্ষে এই নাম্বারগুলো কত বড় বা সেটা কম্পেয়ার করি, সেটা আমরা কি বলি? এটা আমরা ডেভিয়েশন বলবো, সেটাকে আমরা কতটা ডেভিয়েট করছি এই ভ্যালু থেকে। তাহলে দেখো 60 থেকে 70 কি হচ্ছে? বেশি। বেশি হওয়াতে আমরা ইউজ করছি প্লাস সাইন। 60 থেকে 56 কম। কত কম? 4 কম। 60 থেকে 68 কত বেশি? 8 বেশি। 60 থেকে 75 কত বেশি? 15 বেশি। আর 60 থেকে 61 কত বেশি? 1 বেশি। ওকে? আমরা দেখলাম এই আমরা ধরলাম এদের গড় সাপোজ 60, তাহলে 60 থেকে এই নাম্বারগুলো কত বেশি বা কম দেখে নিলাম, দিয়ে আমরা সিম্পল যোগ করব।
দেখো যোগ করলে কি হচ্ছে, 15 আর 10 যোগ করলে 25, 8 থেকে 4 বাদ দিলে 4 হচ্ছে, 25 আর 4 29 আর 1 30। দেখো যোগফল করলে কত আসছে, যোগফল করলে +30 আসছে। কতগুলো সংখ্যা এখানে, 5খানা সংখ্যা আছে। তাহলে দেখো গড়ে আলটিমেটলি কত বেড়ে যাবে, দেখো 5 6 30, তার মানে গড় কত হয়ে যাবে, গড় হয়ে যাবে 63। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে মধ্যে দেখুন তুমি র্যান্ডম একটা গড় ধরে নেবে, ঠিক আছে, দিয়ে তার রেসপেক্টে দেখবে এই নাম্বারগুলো কত বেশি বা কম দেখে নেবে, তারপর সিম্পল যোগ করবে। যদি যোগফলটা প্লাস হয় তাহলে প্লাস রাখবো, মাইনাস আছে মাইনাস রাখবো, দিয়ে সেটা দেখো 5খানা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে গড়টা কত হবে। আশা করি ক্লিয়ার আমাদের। নেক্সট নেক্সট দেখো, নেক্সট আমরা কি ভাববো, তোমাদের মনে হতেই পারে যে গড় আমি 60 ধরলাম, যদি অন্য নাম্বার ধরতাম, অন্য নাম্বার ধরতে পারি, যে কোনো নাম্বার ধরতে পারি। আর একটা এক্সাম্পল তোমাদের বরঞ্চ দেখাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি ধরে নিচ্ছি এদের গড় সাপোজ 70, ওকে, ধরতে পারি। এবার দেখো 70 থেকে 70 কোনো পরিবর্তন আছে, কোনো পরিবর্তন নেই। 70 থেকে 56 কত কম হচ্ছে, 14 কম হচ্ছে। 70 থেকে 68 কত কম হচ্ছে, 2 কম হচ্ছে। 70 থেকে 75 কত বেশি হচ্ছে, 5 বেশি হচ্ছে। 70 থেকে 61 কত কম হচ্ছে, 9 কম হচ্ছে। এবার আমরা সিম্পল যোগ করে দেবো। তাহলে +9 আর -5 করলে কত হয়, +9 -5 করলে -4, -4 আর -2 করলে -6, -6 -6 আর হচ্ছে -14 করলে কত হচ্ছে, -20। তাহলে কি আসছে, -20। 5খানা নাম্বার আছে, তাহলে দেখো 5 4 20, তাহলে -4, 70 সঙ্গে যদি -4 আমরা যোগ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 66। তাহলে অ্যাভারেজ উইল বি 6। তাহলে দেখো আমরা অ্যাভারেজটা এদের মাঝখানে যে কোনো একটা নাম্বার ধরলেই কিন্তু সহজেই বার করে নিতে পারি। আশা করি এইটুকু আমাদের সবার ক্লিয়ার। এবার দেখো, এবার যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমি যদি সাপোজ ধরে নিই, ধরো আমি ধরে নিলাম গড়, সাপোজ আমি ধরে নিলাম এদের মধ্যে গড় হচ্ছে 66, এদের মাঝখানে আমরা জানি, আমরা একটু করলাম ক্যালকুলেশন, আমরা কি জানি, আমরা দেখলাম এই গড়টা কি হচ্ছে, এদের মাঝখানে এই 66 নাম্বারটা আসছে। তাহলে দেখো 66 আমি যদি গড় ধরে নিই তাহলে ডেভিয়েশন কত হচ্ছে, এটা দেখো 4 বেশি, 66 থেকে 70 4 বেশি। 66 থেকে 56 কত কম হচ্ছে, 10 কম হচ্ছে। 68 কত বেশি হচ্ছে, 2 বেশি হচ্ছে। 75 কত বেশি হচ্ছে, দেখো 75 হচ্ছে 9 বেশি হচ্ছে। আর 61টা কত বেশি হচ্ছে, 61টা কত কম হচ্ছে, 61 হচ্ছে 5 কম হচ্ছে। তাহলে আমি যদি ধরে নিই এইটা যদি গড় হয়, তার রেসপেক্টিভ ডিভিশনগুলো খেয়াল করে দেখি ডিভিশনটা কত হচ্ছে। দেখো দেখো এটা হচ্ছে +4, এটা হচ্ছে -10, এটা হচ্ছে +2, এটা হচ্ছে +9, এটা +-5। তাহলে দেখো -5 আর -10 যোগ করলে -15 হচ্ছে, আর হচ্ছে 9 আর 4 যোগ করলে 13 আর 2 যোগ করলে 15। তাহলে -15 আর +15 কেটে যাচ্ছে, দিয়ে কেটে কি আর কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এখান থেকে কনক্লুশন ড্র করতে পারি, নেট ডেভিয়েশন, আমরা কি কনক্লুশন করতে পারি, নেট ডেভিয়েশন is always 0, always 0 when we compare the observations, when we compare the observations with respect to mean। মানে দেখো আমি যদি এই মিনের রেসপেক্টে প্রত্যেকটা ডেটার আমরা করছি, মিনের রেসপেক্টে প্রত্যেকটা ডেটার হচ্ছে গড় বার করার চেষ্টা করছি। মিনের রেসপেক্টে প্রত্যেকটা অবজারভেশনের আমরা যদি ভ্যারিয়াস ডেভিয়েশন খেয়াল করি, তাদের সামটা কি হবে, তাদের সামটা অলওয়েজ 0 হবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে নেট ডেভিয়েশন ইজ অলওয়েজ 0 when we compare all the observations with respect to
মিন। ওকে, আশা করি এইটুকু আমাদের সবার ক্লিয়ার, তাই না? এবার দেখো এটা শিখলে আমাদের সুবিধা কি হবে, একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ধরো তোমাদের বললাম 23, 12, 7, 21 আর 15 আর এক্স, এদের অ্যাভারেজ, আমি তোমাদের বললাম এদের অ্যাভারেজ হচ্ছে 16। কি বললাম? এদের অ্যাভারেজ হচ্ছে 16। তাহলে আমাদের বার করতে হবে, এর অ্যাভারেজ যদি 16 হয় আমাদের বার করতে হবে এই এক্স এর ভ্যালু কত। ক্লিয়ার? দেখো সহজে কিভাবে করা যায়। আমরা কি জানি? নেট ডেভিয়েশন ইজ অলওয়েজ জিরো, মানে আমরা এখন এই অ্যাভারেজ রেসপেক্ট এটাগুলো কম্পেয়ার করবো, তার ডেটাটা তার সাম কি হবে? সবসময় জিরো হবে। তাহলে দেখো 16 থেকে 23 কত বেশি? 7 বেশি। 16 থেকে 12 কত কম? 4 কম। 16 থেকে 9 কত কম? 16 থেকে 7 কত কম? 9 কম। 16 থেকে 21 কত বেশি? দেখো 16 থেকে 21 কত বেশি হচ্ছে? 16 আর 6 21, 16 আর 5 21। আর 16 থেকে 15 কত কম? 1 কম। আমাদের কি আনতে হবে? নেট ডেভিয়েশনটাকে 0 আনতে হবে। তাহলে দেখো এখানে আমরা +7 কোনগুলো বাদ দিতে পারি? দেখো আগে বিয়োগ, আগে দেখে দেখি, প্লাসটা দেখি আগে। দেখো +7 আর +5 করলে কত আসছে? +12 আসছে। আর যদি বিয়োগটা করে দেখি, বিয়োগটা করলে কত আসছে? -9 আর -4 করলে -13 আর -1 করলে -14। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়োগফলটা কত আসছে? -14। 14 আর যোগফলটা আসছে হচ্ছে -14 আসছে, আর যোগফলটা আসছে হচ্ছে আমাদের 12, তাই তো? তাহলে আমাদের 0 করতে হলে কি করতে হবে? আমি যদি এখানে আরো একটা 2 অ্যাড করে দিই, তাহলে দেখো তাহলে হচ্ছে 7 আর 5 12 আর 2 যোগ করলে 14, +14, আর এখানে -14 কেটে কুটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, নেট ডিভিশন 0 হয়ে যাচ্ছে। তাহলে এই এক্স এর যে ভ্যালুটা সেটা নিশ্চয়ই গড়ের থেকে কত বেশি? গড়ের থেকে হচ্ছে 2 বেশি। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? গড়ের থেকে 2 বেশি। 16 + 2 করলে কত হয়ে যাবে? দ্যাট ইজ 18। ওকে, আশা করি ক্লিয়ার আমাদের এইটুকু সবার, তাই না? তাহলে দেখো আমরা ডেভিয়েশন দিয়ে কিন্তু সহজে বার করতে পারছি, তাই না? চলো এবার দেখো নেক্সট আমরা শিখবো হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। হোয়াট ইজ দিস? ধরো আমি বললাম একটা ক্লাসে 3 জন ছাত্র 50 করে পেয়েছে, বা 4 জন ছাত্র 50 করে পেয়েছে। 4 জন ছাত্র পেয়েছে 50 করে। দুজন ছাত্র পেয়েছে 60 করে। দুজন ছাত্র পেয়েছে 60 নাম্বার করে। আর 3 জন পেয়েছে 70 করে। 3 জন পেয়েছে 70 করে। একটা ক্লাসে 4 জন ছাত্র 50 করে পেয়েছে, 2 জন পেয়েছে 60 করে, আর 3 জন পেয়েছে 70 করে। তাহলে এদের গড় কত হবে? আমরা সিম্পল এই নাম্বারগুলো যোগ করে মোট কতগুলো ছাত্র আছে 7 দিয়ে ভাগ করলেই পেয়ে যাই। কিন্তু দেখো এই ধরনের কোশ্চেন অনেক সময় এরকম ভাবে লেখা হয় না। এরকম ভাবে না লিখে আমরা ট্যাবুলার ফর্মে লিখি। সেটা কিভাবে লিখতে হয় একটু দেখে নিই। 4 জন ছাত্র পেয়েছে হচ্ছে 50 করে। 2 জন ছাত্র পেয়েছে হচ্ছে 60 করে। আর 3 জন ছাত্র পেয়েছে হচ্ছে 70। সেটাকে আমরা লিখবো হচ্ছে এরকম একটা ট্যাবুলার ফর্মে লিখব। ক্লিয়ার? এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে আমরা ফ্রিকোয়েন্সি কি ধরেছি? বয়েজ, কতগুলো করে বয়েজ বা স্টুডেন্টস ধরেছি, কতগুলো করে স্টুডেন্ট কত নাম্বার করে পেয়েছে, আর এটা ধরেছি হচ্ছে মার্কস। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে কি দেখলাম? 4 জন ছাত্র পেয়েছে 50 করে, 2 জন ছাত্র পেয়েছে 60 করে, 3 জন পেয়েছে 70 করে। এটা আমরা গড় কিভাবে বার করি? 4 জন ছাত্র যদি 50 করে পায় তাহলে মোট নাম্বার কত? 4 × 50।
যদি দুজন ছাত্র 60 করে পায় তাহলে মোট নাম্বার কত? 2 × 60। যদি তিনজন ছাত্র 70 করে পায় তাহলে মোট নাম্বার কত? 3 × 70। তাহলে সমস্ত ছাত্রদের আমরা মার্কস যোগ করলাম, ডিভাইডেড বাই, তারপরে কি করব? সমস্ত মার্কস যোগ করার পরে মোট লোক সংখ্যা দিয়ে ভাগ করব, 4 + 2 + 3 দিয়ে ভাগ করব। এগুলোকে আমরা বলি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। ওকে, এগুলো আমরা কি বলবো? ওয়েটেড অ্যাভারেজ। তাহলে দেখা যাক ওয়েটেড অ্যাভারেজ কিভাবে লিখি আমরা। এটাকে আমরা কি লিখবো? ওয়েটেড অ্যাভারেজ। ইকুয়ালস টু কি লেখা যাবে দেখো, এই উপরের নাম্বার আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে দেখো n1 জন a1 করে মার্কস পেয়েছে, তাহলে মোট মার্কস কত? n1 a1। n2 জন a2 করে মার্কস পেয়েছে, তাহলে মোট মার্কস কত? n2 a2। n3 জন স্টুডেন্ট a3 করে মার্কস পেয়েছে, তাহলে মোট মার্কস n3 a3। n4 জন a4 করে মার্কস পেয়েছে, তাহলে মোট মার্কস কত? n4 a4। এখানে হয়তো 4টা লেখা যাচ্ছে না, লিখে দিলাম, ডিভাইডেড বাই n1 + n2 + n3 + n4। এটাকে আমরা বলবো হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। ওকে, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট যেটা শিখবো আমরা, এটা হচ্ছে অ্যাভারেজ অফ অ্যান এপি সিরিজ। মানে একটা এপি সিরিজ বা এরিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতির অ্যাভারেজ কত হয়? সমান্তর প্রগতি বলতে কি বোঝায়? আমি একটা এক্সাম্পল নিই, ধরুন এক্সাম্পল নিলাম 13, 17, 21, 25, 30, 33, একটা হচ্ছে 37। আমরা মার্কস নাম্বারগুলো নিলাম হচ্ছে এরকম ভাবে নাম্বারগুলো নিলাম। ওকে, কি কি নাম্বারগুলো নিচ্ছি হচ্ছে 13, 17, 21, 25, 29, 33 আর 37। ওকে, এই নাম্বারগুলো আমাদের বার করতে হবে গড়। ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করে দেখো, 13 থেকে 17 কত বাড়ছে? 4 বাড়ছে। 17 থেকে 21 কত বাড়ছে? 4 বাড়ছে। 21 থেকে 25 4 বাড়ছে। 25 থেকে 29 4 বাড়ছে। 29 থেকে 33 4 বাড়ছে। 33 থেকে 37 4 বাড়ছে। তাই তো? যদি সমান করে বৃদ্ধি পায় বা সমান করে হ্রাস পায় প্রত্যেকবার, সেটা আমরা কি বলি? এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। মনে রাখবে, সমান্তর প্রগতির ক্ষেত্রে গড় সবসময় কোনটা হয়? অ্যাভারেজ ইজ অলওয়েজ দ্য মিডল নাম্বার। দেখো এদিকে একটা দুটো তিনটে সংখ্যা, এদিকেও একটা দুটো তিনটে সংখ্যা, মিডল নাম্বার কোনটা? মিডল নাম্বার হচ্ছে 25। তাহলে এই সিরিজটার গড় কত হবে? গড় হবে হচ্ছে 25। বা তুমি বলতেই পারো, যদি কোনো এপি সিরিজ থাকে, তুমি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যোগ করে দাও, দিয়ে 2 দিয়ে ভাগ করো। দেখো 13 আর 37, 13 আর 37 যোগ করলে কত হয়? 50। তাকে 2 দিয়ে ভাগ করলেও দেখো 25 আসছে। তাহলে এই নাম্বারটা আর এই নাম্বারটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 25 হবে। বা সেকেন্ড নাম্বারটা
আর সেকেন্ড লাস্ট নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাও দেখো 25 আসবে। বা থার্ড নাম্বারটা আর থার্ড লাস্ট নাম্বারটা যোগ করেও 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যাভারেজ আসবে। তাহলে আমরা কি মনে রাখবো, যদি এপি সিরিজ হয় তাহলে অ্যাভারেজ ইজ অলওয়েজ দ্য মিডল নাম্বার। কি করে পাবো, ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার যোগ করে 2 দিয়ে ভাগ। ওকে, আশা করি ক্লিয়ার। এবার দেখো আর নেক্সট দেখবো হচ্ছে ন্যাচারাল নাম্বার অ্যাভারেজ কত হয়। অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। আমরা কি জানি ফার্স্ট n খানা স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সাম হয়। তাহলে n খানা সংখ্যার সাম হচ্ছে এইটা। অ্যাভারেজ কি করে বার করবো, তাকে আমরা নিশ্চয়ই n দিয়ে ভাগ করে দেবো। তাহলে n দিয়ে ভাগ করলেই n কেটে যাবে। তাহলে অ্যাভারেজ কত হবে, n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে ফার্স্ট n ন্যাচারাল নাম্বার অ্যাভারেজ কত হবে, n প্লাস 1 বাই 2। নেক্সট আমরা দেখবো হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট n অড ন্যাচারাল নাম্বার। প্রথম n খানা অড নাম্বারের গড় কত, প্রথম n খানা অড নাম্বারের সাম হয় হচ্ছে n স্কয়ার। তাহলে অ্যাভারেজ কত হবে, তাকে n দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হয়ে যাবে n। ক্লিয়ার। নেক্সট অ্যাভারেজ অফ ফার্স্ট n ইভেন ন্যাচারাল নাম্বার কত হবে, n খানা ইভেন নাম্বারের ফার্স্ট n খানা ইভেন নাম্বারের সাম কত হয়, n ইন্টু n প্লাস 1। তাহলে গড় কত হবে, তাকে নিশ্চয়ই n দিয়ে ভাগ করে দেবো, n কেটে গিয়ে কত পড়ে থাকবে, n প্লাস 1। তাহলে মনে রাখবে যদি n খানা ন্যাচারাল নাম্বারের গড় বলে, ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের গড় বলে কত উত্তর হয়, n প্লাস 1 বাই 2। যদি ফার্স্ট n খানা ন্যাচারাল নাম্বারের গড় বলে তাহলে কত হবে, তাহলে লিখবো আমরা n। আর ফার্স্ট n খানা ইভেন নাম্বারের গড় কত হবে, দ্যাট ইজ n প্লাস 1। ওকে, আই থিঙ্ক এইটুকু আমাদের সবার ক্লিয়ার। আর তোমরা এর সঙ্গে দুটো ফর্মুলা মনে রাখবে, এটা আমাদের কাজে লাগে। সাম অফ স্কোয়ারস, সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। প্রথম n খানা সংখ্যার বর্গের যোগফল, মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার করলে তার সাম হয় হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই। ওকে, আর এটা মনে রাখবে সাম অফ কিউবস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার কত হবে, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, এটা মানে কি, এটা মানে হচ্ছে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব আপ টু যদি n খানা সংখ্যার কিউবের সাম বলে, এগুলো পড়তে আমরা মনে রাখবো। আমরা এই ফর্মুলাগুলো মনে রাখবো কেন, অনেক সময় গড় যেগুলো দেবে, ধরো কিউবের গড় চেয়ে সামে, মানে কিউবের গড় চেয়েছে, তখন আমরা কি করবো, যদি যোগফল আমরা বার করতে পারি তো জাস্ট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো, তাই না। তাহলে দেখো আগের ক্লাসে মূলত আমরা অ্যাভারেজের বেসিক যে ফর্মুলাগুলো হয় বা কিভাবে আমরা অ্যাপ্রোচটা করতে পারি তার থিওরি নিয়ে আলোচনা করলাম। ওকে, পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে বেশ কিছু প্রবলেম সলভ করবো। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ, টাটা।